প্রিয় দর্শক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বীমা খাতের সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়নী বীমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, পলিসি বিক্রি ও মেয়াদি চাঁদা বাবদ বীমা কোম্পানিগুলো যে অর্থ সংগ্রহ করে তা বিভিন্ন খাতে বিনিয়োগ করে তারা। আইডিআর তথ্য অনুযায়ী বীমা খাতে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 63,629 কোটি টাকা। এর মধ্যে জীবন বীমার 45,715 কোটি টাকা এবং সাধারণ বীমার 17,914 কোটি টাকা। মোট বিনিয়োগের পরিমাণ 46,484 কোটি টাকা, যার মধ্যে জীবন বীমায় 37,992 কোটি টাকা এবং সাধারণ বীমা খাতের বিনিয়োগ 8,492 কোটি টাকা। তবে অভিযোগ রয়েছে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কারণেই কিছু কিছু বীমা কোম্পানি তারল্য সংকটে পড়েছে। আবার কোনো কোনো কোম্পানি বিনিয়োগের নামে বিপুল পরিমাণ টাকা তছরুফ করেছে। এতে গ্রাহকদের বীমা দাবি পরিশোধের সক্ষমতা হারিয়েছে বেশ কয়েকটি কোম্পানি। বিশ্লেষকরা বলছেন, কোম্পানিগুলোর বিনিয়োগের স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা গেলে গ্রাহকদের স্বার্থ যেমন সুরক্ষিত হবে, তেমনি অর্থনীতিতেও এ খাতের অবদান বাড়বে। এমন একটি বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় বীমা খাতের বিনিয়োগ, বর্তমান অবস্থা ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভি স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও এম মনিরুল আলম এবং ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের সভাপতি গাজী আনোয়ার। যাচ্ছি মূল আলোচনায়। জনাব গাজী আনোয়ার, লাইফ নন লাইফ মিলে বীমা খাতের মোট বিনিয়োগের পরিমাণ 46,500 কোটি টাকার মতো। বিপুল পরিমাণ এই বিনিয়োগ কতখানি নিরাপদ খাতে রয়েছে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ আরটিভিতে আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য। মূলত বিমার যে মূল সমস্যা, এটা আমরা সবাই জানি, এটা আস্থার সংকট, সবাই জানি আমরা, সেটা লাইফ হোক নন লাইফ সব জায়গায়। আবার আমরা এটাও জানি যে আমাদের 2010 সালের পরে যতগুলো কোম্পানি মার্কেটে এসেছে সেটা আগের তুলনায় প্রায় ডাবল, মানে আগে যদি ছিল যেটা অর্ধেক, এখন যেটা দাঁড়িয়েছে হলো যে 82 কোম্পানি। তো এতগুলো কোম্পানি বিনিয়োগ করেছে, মূলত এসেছে মার্কেটে, সেটা হলো রাজনৈতিক বিবেচনা বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আসলেও যেহেতু মার্কেটে এটা কোম্পানিগুলো এসেছে, তাদেরকে তো ব্যবসা করতে হবে। তা আমরা এটাও জানি যে আমাদের বিমা নীতিতে বা বিমা আইনে যেটা ইদ্রা ল রয়েছে, সেখানে বলা আছে যে একটা কোম্পানি তার প্রিমিয়ামের 30% সে বিনিয়োগ রাখবে বাধ্যতামূলকভাবে গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে। এরপরে সে এফডিআর করবে, লাইফ ফান্ডে রাখবে। কিন্তু মার্কেটে খোঁজ নিয়ে দেখা যায় যে অধিকাংশ কোম্পানি এখনও পর্যন্ত গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন সেগুলো মানছে না। এই কারণে এই মার্কেটে দেখা যায় যে তারা যে বিমা দাবিগুলো দিতে পারতেছে না, এটা একটা অন্যতম কারণ। এই যে একটা আস্থার সংকটটা, যে অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন জেলায়, গ্রাম মহল্লায় তারা যখন লাইফের তারা যখন নির্ভয় রসিদ পাওয়ার পরও তারা যখন ক্লেম সেটেলমেন্ট হয় না, তখন মনে করে আসলে বিমা কোম্পানি এরকমই। তাই এই জায়গাটা মনে করেন আমরা অ্যাড্রেস করতে পারি একদম স্ট্রিক্টলি, যে বিমা ল যেটা রয়েছে সেটা অবশ্যই এটাকে মানতে হবে। এবং আইডিয়ার যদি এখানে যদি একদম স্ট্রিক্টলি তারা যদি লটা মানতে বাধ্য করে, তাহলে এই কোম্পানি আর যাই হোক, যে প্রিমিয়াম যেটা কালেকশন করবে গ্রাহকের, তখন পলিসি ম্যাচিউর হবে, টাইম মধ্যে সে টাকাটা পাবে। এই জায়গাটা একটু গ্যাপ আছে, সেই জায়গাটা মনে হয় অ্যাড্রেস করলে মনে হয় কোম্পানিগুলো ভালো থাকবে এবং গ্রাহকরাও তারা টাকাটা পাবে। ধন্যবাদ আপনাকে। জনাব মনিরুল আলম, বীমা কোম্পানিগুলো বিভিন্ন খাতে বিনিয়োগ করে যে আয় করে তা থেকে বীমা দাবির টাকা পরিশোধ করে। ফলে বীমা কোম্পানির জন্য নিরাপদ বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাদের জানান, বর্তমান কোন কোন খাতে বীমা কোম্পানিগুলো বিনিয়োগ করছে এবং সেগুলো কতখানি নিরাপদ? না, ধন্যবাদ আশিক ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্যে। আমাদের আপনারা জানেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলা সারা দেশ থেকে জনগণের অর্থ সংগ্রহ করে সেটা বিনিয়োগ করে, বিনিয়োগের এবং এটা আসলে ইন্স্যুরেন্স কোম্পানি লং টার্ম একটা ইনভেস্টমেন্টের অপরচুনিটি তৈরি করে আমাদের সামগ্রিক অর্থনীতিতে। কারণ আমাদের যে পলিসি হোল্ডার আজকে পলিসি নিচ্ছে, তা হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর ধরেও তারা অনেকে পলিসির মেয়াদ নিতে পারে। সো এই ফান্ডগুলোকে আসলে জুডিশিয়ালি ইনভেস্টমেন্ট করা, কারণ এখানে আমাকে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম ভিউকে রেখে আমাকে কাজ করতে হয়। এবং আমাদের যে এখন যে বিমান আমাদের 2010-এর বিমা আইন এবং পরবর্তীতে আমাদের যে বিধিমালা এসছে, সেখানে সুনির্দিষ্ট করা আছে যে আসলে টাকা কোথায় রাখা যাবে। আমরা আমাদের টাকাটা আসলে যেটা বললেন ট্রেজারি বন্ডে মিনিমাম 30% রাখতে হয়, এটা ম্যান্ডেটরি। এরপরেও ব্যাংকে, শেয়ার মার্কেটে, রিয়েল এস্টেটে, আমাদের বন্ড মার্কেটে আমরা ইনভেস্ট করতে পারি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারি। তো এটা জুডিশিয়ালি আসলে ইনভেস্ট করাটা এবং একটা ইন্স্যুরেন্স কোম্পানির তাদের পলিসি হোল্ডারদের ভালো রেট অফ রিটার্ন ইনশিওর করাটাও
তাদের কোম্পানির একটা তার নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য, তার মার্কেট ইমেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সেটাকে মাথায় রেখে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আসলে খুবই জুডিশিয়ালি এবং কীভাবে হাই রেট অফ রিটার্ন দিতে পারে গ্রাহকদেরকে সেভাবে ইনভেস্টমেন্ট করে থাকে। তো আমাদের এখানে যদিও জানেন যে আমাদের শেয়ার মার্কেট থেকে একটা রিটার্ন পাওয়ার ভালো মানে সম্ভাবনা থাকে, যদিও আমাদের এই মার্কেটটাতে যেরকম একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, ঠিক একইভাবে ব্যাংকিং সেক্টরেও কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানির অনেকগুলো আমাদের কলিগদের সঙ্গে কথা হয়েছে, তারা কিছু কিছু ব্যাংকে যে টাকাগুলো ইনভেস্ট করেছিল সেটা অনেকটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে এখন। এছাড়াও আসলে আমাদের যে প্রফিটটা যেখানে জেনারেট করে পলিসি হোল্ডারদের জন্য, এটা তো একটা শুধুমাত্র মানে ফান্ড ইনভেস্টমেন্ট না, আসলে আমাদেরকে টোটাল ওভারঅল ম্যানেজমেন্ট করতে হয়, এক্সপেন্স মানে এক্সপেন্সটাকে লিমিটের ভিতরে রাখা, এবং অ্যাট দ্য সেম টাইম ক্লেম ভালো আন্ডাররাইট করতে পারলে আমাদের ক্লেম রেশিওটা লো থাকে, তখন কিছু আন্ডাররাইটিং প্রফিটও আসে ইন্স্যুরেন্স কোম্পানিতে। এই ধরনের রিটার্নগুলো যখন আসে তখন আসলে পলিসি হোল্ডাররা ভালোভাবে উপকৃত হয়। সুতরাং একটা কোম্পানির সামগ্রিকভাবে শুধুমাত্র ইনভেস্টমেন্ট না, এখানে তাদের ম্যানেজমেন্ট এবং আন্ডাররাইটিং পলিসিগুলো কেমন আছে, ম্যানেজমেন্ট কেমন আছে, বোর্ড অফ ডিরেক্টরস কেমন আছে, এই সামগ্রিক দৃষ্টিতে আসলে একটা কোম্পানির তাদের টোটাল মার্কেটে তাদের ব্র্যান্ডিং এবং মার্কেট ভ্যালু ক্রিয়েট করতে পারে। জি, আপনাকে ধন্যবাদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। বিনিয়োগের ক্ষেত্রে দেশের বীমা কোম্পানিগুলো কতখানি দূরদর্শী বলে আপনি মনে করেন? অবশ্যই আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে যে সম্মানিত দুইজন আলোচক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর্থিক খাত যদি বলি, বিমা তো একটা অন্যতম আর্থিক খাত, তো সেটাকে করে সেটা কেন সেটার ব্যাপারে আমরা কিছু জানছি না যে এই ব্যাপারে কি করা হচ্ছে, এবং যেটা এতদিন থেকে যে দুর্দশাগ্রস্ত যে এই বিমা খাত, সেটার আমরা কোনো কারেকশনের কোনো আমরা সম্ভাবনা দেখছি না। সারা বিশ্বে কিন্তু এখন সবচেয়ে গত 10 বছর থেকে বলবো আমি, রিয়েল এস্টেট বিজনেসে কিন্তু সবাই ভালো করেছে, সেটা ব্যাংকে করুক আর বিমা প্রতিষ্ঠানে করুক, সেখানে এই একটা ভালো খাত। বাংলাদেশেও কিন্তু যারা যারা ডেভেলপার আছে তারা কিন্তু ভালো করেছে। সুতরাং কেন হয়, আমি মূল জায়গাটা হচ্ছে নিষ্ঠার অভাব এবং দুর্নীতি, আমি মনে করি করাপশনের দুর্নীতি, এবং আরেকটা হচ্ছে যে আমাদের মনিটরিং। আইন আছে, সব কিছু আছে, আমি তো আইন তো এমন নাই যে নতুন করে আইন করতে হবে, আইন কিন্তু আছে। সুতরাং এই যে প্রাইভেট যে কি বলে আমাদের বিমা কোম্পানি আছে এবং বিদেশে যে বিমা কোম্পানি আছে, সবাই যে খারাপ করছে তা কিন্তু না, বেশ কিছু কিন্তু বিমা কোম্পানি ভালো করছে। তারা যদি আমাদের মডেল হয়, রেফারেন্স হয়, সুতরাং আমরা কেন সেটা স্টাডি করি না যে তারা কিভাবে তাদের এই মানে পারফরমেন্স ভালো করছে। বিমা কোম্পানিগুলো কিন্তু তারা রাইটলি পারফর্ম করছে না, যে আমি কোথায় ইনভেস্ট করব। যেটা যেমন ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলি, যদিও তারা বলছে 30%, কিন্তু তারা 42% করছে, এবং যেহেতু এখন ইন্টারেস্ট রেট ওখানে ভালো, অন্যান্য ব্যাংকগুলো কিন্তু এই বন্ডের মাধ্যমে তাদের প্রফিট কিন্তু বাড়িয়েছে। তা বিমা কোম্পানিগুলো কেন পারবে না, ঠিক আমার মানে বুঝে আসে না। সুতরাং এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে। 2022 সালে বিমা খাতে মোট দাবি ছিল 16,820 কোটি টাকার, এর মধ্যে নিষ্পত্তি হয়েছে 10,260 কোটি টাকা। তার মানে 1/3 বেশি দাবি পরিশোধ করা হয়নি। এর কারণ কি, এটা কেন হলো, আর এই 6,500 কোটি টাকা গেলই বা কোথায়? এখানে আসলে এই কথাগুলো বলতে আসলে অনেকটা এমব্রেসিং ফিল করি। হ্যাঁ, এখন বিষয়টা খোলাসা করে বলা যায়, দেখেন আসলে মালিকদের যে সংগঠন যারা আছে বিআইএ, এইটার গত 15 বছর ধরে একজন ব্যক্তি নেতৃত্ব দিয়েছে, এটা খেয়াল করে দেখেন। আইডিআরে আমি সাংবাদিক হিসাবে আমি নিজে একদম কোট করে বলতে পারি, যদি নাম বললাম না, যেন আপনি দেখেন যে একটা কোম্পানি যখন কোনো অ্যানালিসিস করে, কোনো দুর্নীতি করে, বা দেখা যায় একটা কোম্পানি একটা নন লাইফ ইন্স্যুরেন্স, সে দেখা যায় আইডিআরের ইনভেস্টিগেশনে উঠে এসেছে, জরিপে তারা যে ইন্টারনাল যে অডিট করছে, অডিটে এসেছে তারা 3 কোটি টাকা ব্যাট ফাঁকি দিয়েছে। যখন আমরা জিজ্ঞেস করলাম আপনারা কেন দিচ্ছেন না, দিব দেবো, আইডিআর থেকে বলা হলো চিঠি দিয়ে যে আপনারা এটা ব্যাটটা কেন পরিশোধ করছেন না, তারা কিন্তু কালক্ষেপণ করছে। 1 বছর পরে তাদেরকে আইডিআর আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা করতে পারে অনলি 5 লাখ টাকা। হ্যাঁ, আপনাকে সর্বোচ্চ আইডিআরে তার সীমানি হলো, সে হাইয়েস্ট লিমিট হলো সে 5 লাখ টাকা আপনাকে করতে পারবে। এরপরে আছে আপনার আদালত, উচ্চ আদালত। হাই টাইম এই যে সংস্কারের কথা বলছি ফিনান্সিয়াল সেক্টরের, তো এই অ্যানামালিস গুলো কিংবা এই সংস্কারগুলো এখনই তো হওয়া উচিত। হ্যাঁ, এই যে 5 তারিখের পরে দেখা যায় যে বিভিন্ন সংস্কার নাম উঠছে, নানান সংস্কার কোথাও তো হয়নি, বাট বিমা খাতের সংস্কার কোনো নামটাও ওঠে নাই যে হ্যাঁ একটা কমিটি করে দেওয়া, হ্যাঁ যে এখানে এই লোকগুলো এখানেই করবে, যারা এখানে টিচার আছে, তারা মাঠের লোক আছে, এক্স আছে, মিলিয়ে তাদের একটা যে
কমিটি করা, মিনিমাম একটা স্টার্ট করা যে বিমা খাতের একটা সংস্কার, আর্থিক খাতের একটা বড় একটা পার্ট, সেটা কিন্তু নট ইয়েট বিন স্টার্টেড। সো এই জায়গাটা আপনি যদি অ্যাড্রেস করেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর যেটা আপনি জানতে চেয়েছেন যে আসলে টাকাটা গেল কোথায়, 73 থেকে এই পর্যন্ত যতগুলো বিমা কোম্পানি আছে এমন কোনো কোম্পানি পাবেন না যে কোম্পানির মালিক কোনো না কোনো রাজনৈতিক দলের এখানে মালিকানা না আছে। প্রত্যেকটা কোম্পানিতে মালিক অবশ্যই আছে। সে হলো যখন যে সরকার থাকবে সে হলো মোর ইনফ্লুয়েন্সিয়াল। অতএব আপনি বুঝতেই পারেছেন যে এই যে 6,000 কোটি টাকা কোথায় গিয়েছে, অতএব এটা মনে আর উল্লেখ করার দরকার নেই বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ জনাব মনিরুল আলম। একটি বীমা কোম্পানির বিনিয়োগের সাফল্য কিংবা ব্যর্থতা নির্ভর করে কিসের উপরে, একটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাই। চ্যালেঞ্জগুলো কোথায় দেখছেন আপনি? না, থ্যাংক ইউ আশিক ভাই। আমি আসলে তার আগে একটু আপনি যে প্রশ্নটা বলেছিলেন, আসলে আমরা আসলে সাফার করছি বিকজ আমি একমাত্র আছি ইন্ডাস্ট্রি থেকে, আমি এখানে আজকে এসেছি। তো আমরা নিজেরাও যেটা বলি যে বিমা সেক্টরের ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কথা বলছি। তো এখন আপনি যেটা রাইটলি পয়েন্টেড আউট করেছেন, আসলে যদি একটা সেক্টরে যদি 6,000 কোটি টাকার উপরে যদি আপনার মানে দাবি অপরিচিত থাকে এবং মার্কেটে যাদের কাছে আমরা যাচ্ছি যখন তারা বলে যে অমুক কোম্পানি টাকা এখনও পায়নি, আমি নতুন করে কি পলিসি করব। একজন লোক যদি একটা কমিউনিটিতে বলে তো ওই কমিউনিটিতে নতুন করে পলিসি করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো এইখানে আমি আসলে একটু করতে চাই, যেহেতু আপনি একটু সংস্কারের কথা বলছিলেন। দেখেন, রিসেন্টলি ব্যাংক কিছু সময়ের জন্য তারা তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে একটু চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলেন। সরকার কিন্তু মানে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসে নেগোশিয়েট করে তারা একটা ওয়ে আউট করেছেন এবং কিছু ব্যাংকদেরকে প্রায় 22,500 কোটি টাকা লোন দিয়ে এই ব্যাংকিং সেক্টরটার ইমেজটা রিগেইন করার চেষ্টা করছেন, রিগেইন করছেন এবং ব্যাংকিং সেক্টরটাকে একটা আস্থার ভিতরে আনার চেষ্টা করছেন। আনফর্চুনেটলি আমরা এই কথা নিয়ে আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বলি, বিভিন্ন ফোরামে যখন সুযোগ পেয়েছি আমরা বলেছি যে ঠিক আছে, যারা যদি কেউ আর্থিকভাবে অনিয়ম করে থাকে তাদের কাছ থেকে টাকার আদায়ের জন্য খুব শক্ত পদক্ষেপ নেওয়া হোক, বাট ইমিডিয়েটলি আমাদের গ্রাহকদের আস্থা এবং ইন্স্যুরেন্স মার্কেটের আস্থা ফিরিয়ে আনার জন্যে গভর্নমেন্ট একটা স্টেপ নিতে পারে। সেখান থেকে যারা ওনার আছে তাদের কাছ থেকে কোনো বন্ড সই করে হোক, যেভাবেই হোক সেই টাকাটা লোন আকারে দিয়ে সেখানে এই কোম্পানিগুলোকে রেস্কিউ করা, অথবা মার্জিং করে যেভাবে হোক মার্কেটে আমাদের ইমেজ মানে মার্কেটে ক্ষত রেখে, আমার বডিতে ক্যান্সার রেখে আমি কখনো এই মার্কেটটাকে রিপেয়ার করতে পারবো না। তো এই ধরনের কিছু কিছু যেটা ব্যাংকের কাজ তো আসলে লং টাইম ইনভেস্টমেন্ট করতেও পারে না তারা, কারণ মানুষের কাছে 1 বছর 2 বছর 3 বছরের তারা এফডিআর করে। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ডটা থাকে লং টার্ম ফান্ড। এই ফান্ডটাকে যতটা যদি সুষ্ঠুভাবে এটাকে ম্যানেজ করা যায়, এটা যেরকম ইন্স্যুরেন্স কোম্পানিও যেরকম লাভবান হয়, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আসলে একটা বড় একটা রোল প্লে করতে পারে ইন্স্যুরেন্স সেক্টর। বাট আনফর্চুনেটলি এই সেক্টরটাকে আসলে আমার কাছে মনে হয় যেন পলিসিগতভাবে এটাকে গলা চিপে ধরা হয়েছে যে এটাকে বাড়তে দেওয়া যাবে না, কারণ যতটুকু হয় তখন এখান থেকে ফান্ড এদিক ওদিক চলে যায়। ধন্যবাদ। থ্যাংক ইউ। অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, বিনিয়োগের ক্ষেত্রে বীমা কোম্পানিগুলোর ব্যাপক অস্বচ্ছতা আছে। 10 কোটি টাকার জমির নথিতে ক্রয় মূল্য দেখানো হয়েছে 200 কোটি টাকা, বাকি টাকা সবাই মিলেমিশে আত্মসাৎ করেছে, ভাগাভাগি করেছে। এই প্রবণতা থেকে বেরোনোর উপায় কি? এগুলো কিন্তু গ্রাহকের টাকা, গ্রাহকের সাথে চরম প্রতারণা করা হয়েছে বিগত দিনগুলোতে। না, এখন এই যে মূল সমস্যাগুলো আপনি উদাহরণ দিচ্ছেন, এখন এইটার সমাধান না করে আমরা চাচ্ছি যে সরকার ব্যাংকগুলোকে যেভাবে টাকা ছাপিয়ে দিয়েছে আর সেভাবে কিন্তু বিমা কোম্পানি সরকারের টাকাটা ছাপালেতে অর্থনীতিতে কিন্তু এর প্রভাবটা ব্যাপক হয়, সেটা একটা বিষয়। কিন্তু কোনোভাবেই কেন জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা কিন্তু, এটা যেহেতু জনগণের দায়িত্ব সরকারের কাছে, সুতরাং সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমি মনে করি যে এগুলো যেসব প্রতিষ্ঠান তারা এই অবস্থায় এসেছে তাদের আগে অসুখটা বের করতে, কি বলে, ডায়াগনোসিস করতে হবে, হ্যাঁ, নির্ণয় করে তারপরে সেখানে টাকা লাগলে টাকা দেবে, কিংবা ওই আমাদের জনগণকে কোনো ধরনের ক্ষতি করা যাবে না। সেটা তো সেই জায়গায় আমরা যেতে পারছি না। সংস্কারের কথা হচ্ছে যে এই সংস্কারের জন্য বিশাল একটা মানে অনেক 10-15-20 জন মিলে কিন্তু একটা সংস্কার কমিটি করে দেওয়া হয়েছে। এর একটা সাব কমিটি করে যদি এই বিমা সেক্টরটা মানে তারা যদি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়, তাহলে জনগণের মধ্যে একটা মেসেজ যাবে যে আমরা এবার একটা ভালো ফল আমরা পেতে যাচ্ছি। ব্যাংকিং সেক্টরে যেরকম করে তারা উদ্যোগ নিয়েছে এবং কিছুটা হলো স্টেবল দিকে যাচ্ছে, সেইভাবেই কিন্তু আমরা এই বিমার কথা বলবো যে বিমা ঠিক আছে, টাকা যদি দরকার হয় কিছু সরকারকে
দেওয়া উচিত, কিন্তু তার আগে রোগ নির্ণয়টা করতে হবে। জনাব গাজী আনোয়ার, বীমা খাতের বিনিয়োগে বৈচিত্র্য কতখানি দেখছেন, করণীয় কি, বীমা কোম্পানিগুলোর বিনিয়োগে স্বচ্ছতা আনা যেতে পারে কিভাবে? বিরতির আগে এই প্রশ্নটি আপনার কাছে আমার ছিল, বিস্তারিত শুনতে চাই। জি, ধন্যবাদ। বিমা খাতের বৈচিত্র্য বলতে এই মুহূর্তে আসলে কোনো বৈচিত্র্য আমি দেখি না। আর যেটা করণীয় ক্ষেত্রে বলি সেটা বলি, দেখেন যে বাংলাদেশে আর্থিক সেক্টরে শুধু বিমা না, সকল জায়গায় আসলে রিফর্ম দরকার। আমরা জানি যে একটা ব্যাংক যদি ডিফল্ট হয়, সেখানে সে সর্বোচ্চ আমানতদারির যারা রাখে তারা 1 লক্ষ টাকা রিটার্ন পায়। কারণ আপনি যদি মনে করেন 50 লাখ টাকা রাখেন এফডিআই, ব্যাংকটা মনে করেন আপনার শেষ হয়ে গেছে, আপনি পাবেন অনলি 1 লাখ টাকা। ঠিক এরকম বিমা দাবি যে পাবে না, মনে করেন যে পাইল না, তার সুরক্ষাটা কি, এটা কিন্তু এখনও সেমন ডিফাইন্ড এখন নেই, সে কোথায় যাবে, কিভাবে পাবে। আর আরেকটা হলো দেখেন যে বাংলাদেশে আসলে যদি করণীয় বলি, যে এখানে প্রথমে যেটা দরকার হলো যে বাংলাদেশে অ্যাকচুয়ারি শর্ট আছে এখন। এটা কোম্পানি যখন সে রান করবে, সেখানে কিভাবে রান করবে, তার ব্যবসাটা কতটুকু হবে, তার এই প্রোডাক্টটা ঠিক আছে কিনা, হ্যাঁ, এই সকল বিষয়গুলো দেখা যায় আমরা আগে আমাদের অ্যাড্রেস করা দরকার। আর সবার আগে যেটা হলো দরকার সেটা হলো যে আমি এর আগে যেটা বলেছি যে বিমা কোম্পানি সে সর্বোচ্চ তার জরিমানার হাইট সেলিং হলো অনলি 5 লাখ টাকা। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যে প্রথমে এখানে রিফর্ম একটা কাউন্সিল করা দরকার, কমিটি করা দরকার। সেই কমিটিতে যারা এক্সপার্ট রয়েছে তাদের এখানে আপনি অন্তর্ভুক্ত করেন, এবং এই যে 2010 সালে যারা আইনটা করেছিল তাদেরকে নিয়ে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে, এক্সপার্ট যারা আছে এখানে, সাধারণ বীমা, জীবন বীমার যারা আগে যারা কর্পোরেশন যারা ছিলেন, এদেরকে সমন্বয় করে একটা দ্রুত এখানে একটা কমিটি করা দরকার, রিফর্ম কমিটি, যে কিভাবে এই চুরিটাকে মানে রোধ করা যায়। ধন্যবাদ আপনাকে। জনাব মনিরুল আলম, সম্প্রতি দেশের সকল লাইফ বীমা কোম্পানির ব্যবসা সংক্রান্ত 3 বছর নিরীক্ষিত এবং অনিরীক্ষিত তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইদ্রা। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা অবশ্যই আমি সাধুবাদ জানাই। যদি এই ইনফরমেশনগুলো ইতিমধ্যে ইদ্রার সঙ্গে শেয়ার করা আছে, তবুও আমাদের মনে করি যে আমাদের যদি ফার্দার রিভিউ করতে চান এবং কোম্পানি যদি কোথাও অনিয়ম থাকে সেগুলোকে আইডেন্টিফাই করা, এবং আমাদের রেগুলেটর নিশ্চয়ই ওরা কারেক্টিভ মেজার্স নেবেন। কারণ এটা হচ্ছে যে রেগুলেটরের এখন মানে টোন ফ্রম দ্য টপ, আসলে টোন ফ্রম দ্য টপ ডিফাইন্স দ্য মানে হাউ দ্য সিস্টেম উইল ওয়ার্ক। সো টোন ফ্রম দ্য টপ যখন টাফ হয় এবং যদি খুব রাইটলি দেওয়া হয়, আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রির যেটা ব্যর্থ হয়ে গেছে এটা যেন ভবিষ্যতে যেন না হয়, সেই বিষয়টি নিশ্চয়ই সুরক্ষিত হবে। তো আমি এটাকে আসলে সাধুবাদ জানাচ্ছি। বীমা কোম্পানির একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে আপনার পরামর্শ শুনতে চাই, বীমা খাতে নিরাপদ ও টেকসই বিনিয়োগ নিশ্চিতে করণীয় কি? এখানে কার কি আসলে দায়িত্ব আমাদের আছে? অর্থনীতি ওভারঅল যেখানে যেটা বলছিলাম যে আমাদের যে বিনিয়োগের যে ক্ষেত্রগুলা, সেগুলোকে হ্যাঁ ডেফিনেটলি রিয়েল এস্টেট এখনও আমাদের লুক্রেটিভ। আমি মনে করি অনেকগুলো কোম্পানি যদিও খারাপ করেছেন, বাট অনেকগুলো কোম্পানি আমার ভালো করেছে। যেটা বাংলাদেশের যেগুলো প্রথম প্রজন্মের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, বেশ প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তারা আসলে অনেক ভালো পর্যায়ে আছে। এই কারণে যে তারা যে প্রপার্টিগুলো, যেটা তারা হয়তো মানে অনেকগুলো না আমি বলছি না বলছি, বাট এটা কিন্তু অনেকটা মানে 100 টাইমসও তারা রিটার্ন চলে এসছে এই ওভার 30 ইয়ার্সে। সো তাদের ফান্ড পজিশন ডেফিনেটলি অনেক স্ট্রং। বাট আমাদের যখন নতুন যারা এসছে তারা ডেফিনেটলি আরও অনেক সম্ভাবনা ছিল, কিন্তু যারা নানান কারণে তারা প্রশ্নের মধ্যে আছে। সামগ্রিকভাবে আর্থিক খাতটাকে আরও ডিসিপ্লিন, আরও রেগুলেশন, আরও কীভাবে সাস্টেনেবল করা যায়, সেভ করা যায়, তার উপর নির্ভর করছে আসলে ইন্স্যুরেন্স কোম্পানির লং টার্ম ইনভেস্টমেন্ট রিটার্নটা। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, বীমা কোম্পানিগুলো কোন কোন খাতে সহজ ও নিরাপদ বিনিয়োগ করতে পারে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। যে কিছুটা উনি বলেছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় তারা যে বিনিয়োগ করবে কোন কোন খাত, সেইগুলো আইডেন্টিফাই করার মতন দক্ষ স্কিলড তারা ম্যান পাওয়ার সেখানে আছে কিনা। এখন এটা তো একটা বিজনেসের মতন, সুতরাং যে বিশেষ করে যে খাতগুলো সাধারণত বিভিন্ন জায়গায় কিন্তু করতে হবে। একটা হলো দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, যেটা উনি একটা বলার চেষ্টা করেছেন যে দীর্ঘমেয়াদী কোন জায়গাগুলোতে করা যেতে পারে, কোন জায়গায় রিটার্নটা আমাদের সাফিসিয়েন্ট রিটার্ন আসবে বা অ্যাট্রাকটিভ রিটার্ন আসবে। এখন আমরা কিন্তু ব্যাংকে বলি আর বিমায় বলি,
ঘুরে ফিরে আসতেছে যে এই যে সরকারি যে মানে সরকারের কাছে বিনিয়োগ করা, যেমন আমরা বলি ট্রেজারি বিল বা কি বলে সঞ্চয়পত্র, আলটিমেটলি এগুলো কিন্তু প্রোডাক্টিভ সেই কাজে কিন্তু কাজে দিচ্ছে না। কিন্তু আমরা চাই প্রাইভেট ইনভেস্টমেন্টের দিকে যদি আমরা না যাই তাহলে কিন্তু আসলে ওভারঅল ইকোনমির মধ্যে খুব একটা ভূমিকা রাখবে বলে মনে হয় না। আমার মনে হয় যে যারা ইমপ্লিমেন্ট করতে চায় তাদের মধ্যেও সমস্যা আছে। আমি মনে করি যে তারা একটা সেক্টরকে যে মনোযোগ দিয়ে যে এটাকে একটা বাঁচিয়ে রাখবে বা এটাকে সামনের দিকে নিয়ে যাবে, সেই রকম আমি কিন্তু কোনো পদক্ষেপটা সেভাবে দেখিনি। 3 বছর আমার কাছে কেন লাগবে? প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু তারা প্রত্যেক বছর অডিট করতে বাধ্য, কিন্তু সুতরাং হ্যাঁ বাধ্য। তো সেখানে সেই জায়গাগুলোতে তাদের কোনো দুর্বলতা আছে, কেন দুর্বলতা, এবং তারা সেখানে ম্যানিপুলেট করে কিনা সেই জায়গাগুলো তো করা যায়। হ্যাঁ, সুতরাং এই জায়গাগুলোতে আমরা সবাই বলতেছি, সুতরাং সেখানেকে এগুলোকে সিনথেসিস করে একটা যদি একটা ভালো একটা গাইডলাইন দেওয়া যায় তাহলে কেন মানুষ কেন বা কি বলে বিমাতে আসবে না, আর কেন বা বিমার প্রফিট আসবে না। সুতরাং যারা অন্যরা পারে এনারা পারবেন না কেন? এই জায়গায় কিন্তু আমাদের মানে কি বলবো জিজ্ঞাসা। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য অর্থের যোগানদাতা হিসেবে সারা বিশ্বে বীমা একটি নির্ভরযোগ্য এবং সমাদৃত খাত। আবার যেহেতু বীমা কোম্পানির সম্পদ গ্রাহকদের টাকায় গড়ে ওঠে, সেহেতু এই খাতের বিনিয়োগ ঝুঁকিতে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন গ্রাহকরা। সুতরাং বীমা খাতের বিনিয়োগ ঝুঁকিমুক্ত রাখতে হবে। বিনিয়োগে কোম্পানিগুলোকে দূরদর্শী হতে হবে, দক্ষতা বাড়াতে হবে। নিরাপদ ও সুরক্ষিত খাতে বিনিয়োগ নিশ্চিতে রাষ্ট্রকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে, মনিটরিং বাড়াতে হবে। বীমা খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। যারা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে, জরিমানার পরিমাণ বাড়াতে হবে। বীমা খাতের ব্যাপক ভিত্তিক সংস্কার একটি রিফর্ম কমিশন গঠন করতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবার দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নী বীমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।